হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব এসএসসি রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। এই অধ্যায়ে মূলত রসায়নের পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব নিকাশ করা হবে। অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ উৎপন্ন করতে কতটুকু বিক্রিয়ক লাগে অথবা কতটুকু উৎপাদ উৎপন্ন হবে, কত মোল উৎপাদ উৎপন্ন হবে, এই যে হিসাব নিকাশগুলা এবং নির্দিষ্ট পরিমাণ কোনো অণু বা পরমাণুতে কতগুলো সংখ্যক অণু বা পরমাণু থাকবে সেই হিসাব নিকাশগুলো এই অধ্যায়ে করা হবে। এই যে শাখা রাসায়নের যে গাণিতিক শাখা, এটাকে বলা হয় স্টয়কিওমিতি। তো স্টয়কিওমিতি কি? যে রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক, উৎপাদ, অণু ও পরমাণুর হিসাব নিকাশ করা হয় তাকে স্টয়কিওমিতি বলে। প্রথমে আমরা রাসায়নিক পদার্থ গণনার একটি একক আমরা বুঝব। আমরা যখন কোনো কিছু ক্রয় করি, যেমন আমরা যখন কলা কিনি বা কলা গণনা করি, তখন আমরা বলি যে 1 হালি কলা দেন, অথবা বলি যে আমরা 3 হালি কলা দেন। আমরা কোনো সময় বলি না যে 12টি কলা দেন, এমন বলি না। আমরা বলি 3 হালি দেন, 4 হালি দেন, এমন বলি। অথবা আমরা যখন ডিম কিনতে যাই, তখন দেখা যায় আমরা বলি যে 1 ডজন ডিম দেন, অথবা বলি 1 হালি ডিম দেন। কিন্তু আমরা বলি না 8টি ডিম দেন, 12টি ডিম দেন, এমন না। আমরা বলি 1 ডজন বা 1 হালি। অর্থাৎ আমাদের গণনার সুবিধার্থে অথবা আমাদের বলার সুবিধার্থে আমরা কিছু একক আমরা ব্যবহার করি। তেমনিভাবে যখন আমরা রাসায়নিক পদার্থের কোনো অণু বা পরমাণুর গণনা করতে যাই, অথবা যখন অণু বা পরমাণুর সংখ্যা বলতে যাই, তখন আমরা একটা একক ব্যবহার করি। তো রাসায়নিক পদার্থের যে অণু পরমাণুগুলো, সেগুলো খুবই ক্ষুদ্র এবং সেগুলোর আকার হচ্ছে 0.1 ন্যানোমিটার। এই জন্য এগুলোকে 1টা, 2টা, 3000, 4000 এমনভাবে গণনা করা হয় না। এগুলোকে গণনা করা হয় যেই একক দ্বারা, সেই এককটা হচ্ছে মোল। তাহলে এই মোলটা কি? এই মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাণের একক। এবার আসো মোলটা কি? তাহলে আমরা যখন বললাম যে 1 হালি কলা দেন, 1 হালি কলা মিন করে যে 4টি কলা। আবার যখন বলি 1 ডজন ডিম দিতে, তখন 1 ডজনটা মিন করে 12টি। তেমনিভাবে যখন আমরা রাসায়নিক পদার্থের অণু বা পরমাণুর ক্ষেত্রে আমরা মোল বলি, তখন সেই মোল দ্বারা মিন করে এই সংখ্যাটি। অর্থাৎ আমরা যখন বলবো যে 1 মোল কোনো পরমাণু, তখন আমরা বুঝবো যে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যক ওই পরমাণু বা অণু। এই সংখ্যাটা কি 6.02 × 10⁻23। এটা বিশাল একটা সংখ্যা। এবং এই যে আমরা যখন বলবো 1 মোল অক্সিজেন পরমাণু, তখন আমরা বলবো 6.02 × 10⁻23টি অক্সিজেন পরমাণু। এটা দ্বারা অণু হিসাব করা হয়। যখন বলা হবে 1 মোল অক্সিজেন অণু, এটা হচ্ছে অক্সিজেন অণু। যখন বলা হবে 1 মোল অক্সিজেন অণু, তখন আমরা বুঝবো 6.02 × 10⁻23টি অক্সিজেন অণু। 1 মোল যখন পানি বলা হবে, এটা মিন করে সেখানে এই যে এই সংখ্যক পানির অণু আছে। তাহলে মোলটা হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। তাহলে আমরা এখান থেকে একটা মোলের সংজ্ঞা দিতে পারি যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে ওই পদার্থের 1 মোল বলে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা সর্বপ্রথম আবিষ্কার করেন ইতালীয় বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো। এই বিজ্ঞানীর নামানুসারে একে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে, এবং এটিকে প্রকাশ করা হয় Na দ্বারা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তো নাম্বার অফ অ্যাভোগাড্রো ইকুয়াল 6.023 × 10⁻23। তাহলে আমরা প্রথমে একটা মোল সংখ্যা বুঝলাম যে মোল মানে কি। মোল হচ্ছে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এই সংখ্যকটি অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে ওই পদার্থের 1 মোল বলে। তাহলে মোল দ্বারা আমরা কি কি গণনা করতে পারি? মোল দ্বারা আমরা অণু গণনা করতে পারি, পরমাণু গণনা করতে পারি এবং আয়নও গণনা করতে পারি। এবার আসো আমরা মোল সংখ্যাটা আরেকটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। যে এখানে কি বলেছে, কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, তাই ওই পদার্থের 1 মোল বলে। আমরা এতক্ষণে জানি যে আমরা যখন কোনো পদার্থের পরমাণু নিব বা কোনো অণু নিব, তার অবশ্যই একটা পারমাণবিক ভর বা একটা আণবিক ভর থাকে। তার মানে এখানে মোল দ্বারা কি বোঝাবে, যে আমরা নির্দিষ্ট একটা পরমাণু বা অণুর নির্দিষ্ট
গ্রাম সংখ্যক বা নির্দিষ্ট ভরকে আমরা কি বলবো, মোল বলবো। সেই নির্দিষ্ট ভরটা কি হবে, সেই নির্দিষ্ট ভরটা হবে ওই পরমাণুর পারমাণবিক ভর বা আণবিক ভর। এই জন্য একে গ্রাম পারমাণবিক ভর বলা হয় এবং গ্রাম আণবিক ভরও বলা হয়। তাহলে মোল বলতে আমরা বলতে পারি যে গ্রাম পারমাণবিক ভর সেটা পরমাণুর ক্ষেত্রে, বা গ্রাম আণবিক ভর বা অণুর ক্ষেত্রে। তাহলে এবার আসো যে মোলটা এখানে আসলে কি। মোলটা হলো যে আমরা কোনো পরমাণু নেব এবং সেই যে পরমাণু, সেই পরমাণুর ভর যেটা থাকবে সেটাকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয়, যত গ্রাম হবে সেই গ্রামটাই হবে, সেই গ্রামের পরিমাণটাই হবে তার মোল সংখ্যা। আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা এখানে কয়েকটা পরমাণু এবং অণুর পারমাণবিক ভর এবং আণবিক ভর দেওয়া এখানে দিয়ে রেখেছি, এগুলো মুখস্থ করে নেওয়া লাগবে। যে প্রথমে হচ্ছে পরমাণুর পারমাণবিক ভর এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্কটা কী। প্রথমে আমরা ধরি যে কার্বন নিয়ে আমরা কথা বলি, যে কার্বনের আমরা জানি কার্বনের পারমাণবিক ভর কত, 12। তাহলে ওই সংজ্ঞা অনুসারে কার্বনের পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয়, তাহলে যেই পরিমাণটা কি হবে, পরিমাণটা হবে 12 গ্রাম। কার্বনের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে পরিমাণটা হবে 12 গ্রাম। সেই 12 গ্রাম হবে ওই পরমাণুর, অর্থাৎ কার্বন পরমাণুর 1 মোল। আবার আমরা একটু আগে জেনে এসেছি যে কোনো পদার্থের 1 মোলের মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ওই পদার্থ। তাহলে 12 গ্রাম কার্বন হবে 1 মোল, এবং এটি ওই 12 গ্রাম কার্বন অর্থাৎ 1 মোলের মধ্যে কার্বন পরমাণু থাকবে এই সংখ্যক, অর্থাৎ 6.02 × 10⁻23টি পরমাণু থাকবে। এটি হচ্ছে পরমাণুর পারমাণবিক ভর এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্ক। অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে আমরা যদি এই 16 গ্রাম, এই 16কে আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে হবে কি 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন সমান আমরা বলতে পারবো 1 মোল। আবার এই 1 মোলের মধ্যে এই সংখ্যক কী থাকবে, পরমাণু থাকবে। তাহলে আমরা বলতে পারি যে 16 গ্রাম অক্সিজেন = 1 মোল, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর 16। এই 16কে গ্রাম এককে প্রকাশ করলে হয় 16 গ্রাম, অর্থাৎ 16 গ্রাম অক্সিজেন = 1 মোল অক্সিজেন, এবং এর ভিতরে 6.02 × 10⁻23টি পরমাণু থাকবে। কি পরমাণু থাকবে, অক্সিজেন পরমাণু থাকবে। তাহলে এখানে লক্ষ্য করার বিষয় যেটা, যখন আমরা গ্রাম এককে মোল বিবেচনা করি, তখন দেখা যাচ্ছে কি বিভিন্ন পদার্থের বিভিন্ন পরমাণুর মোলের ক্ষেত্রে গ্রাম ভিন্ন ভিন্ন হচ্ছে। এখানে 12 গ্রাম কার্বন = 1 মোল, এখানে 16 গ্রাম অক্সিজেন = 1 মোল। কিন্তু এই 12 গ্রামের ভিতরে যতটি পরমাণু থাকবে, এখানে 16 গ্রামের ভিতরেও ততটি পরমাণুই থাকবে। কারণ কি, আমরা জানি 1 মোলের ভিতরে নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক কী থাকে, পরমাণু থাকে। ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তাহলে 35.5কে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, সেটা হবে 35.5 গ্রাম ক্লোরিন, এবং 35.5 গ্রাম ক্লোরিন = কত, 1 মোল ক্লোরিন। এবং এর ভিতরে কি থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, ক্লোরিন পরমাণু থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে পরমাণুর পারমাণবিক ভর এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্কটা কি। এখানে সম্পর্কটা হচ্ছে পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয়, তাহলে সেটাই হয় ওই পরমাণুর মোল। এবার আসো আমরা অণুর ক্ষেত্রে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যদি পরমাণুটা বুঝে থাকি, আমরা সহজেই অণুটাও বুঝবো। যে পরমাণুর ক্ষেত্রে কী ছিল, যে কোনো পরমাণুর পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটি হচ্ছে তার মোল সংখ্যা। তো অণুর ক্ষেত্রেও অণুর কি থাকবে, একটা আণবিক ভর থাকবে। যেমন আমরা এখানে লিখে রেখেছি H2, এটা অণু, নাইট্রোজেন নিচে দিয়ে 2, এটা অণু, এটা অক্সিজেন গ্যাস, এটা অণু, ক্লোরিন এটা অণু। এর ভর আণবিক ভর 2, নাইট্রোজেনের অণুর আণবিক ভর 28, নাইট্রোজেনের ছিল কত 14, 2 দ্বারা গুণ করে দিয়েছি 28, অক্সিজেনের 32, ক্লোরিনের ছিল 35.5, এখানে ক্লোরিন অণুতে 2টি আছে 71। তাহলে এবার এই অণুগুলোর আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা যায়, তাহলে সেই যে পরিমাণটা পাওয়া যাবে সেই পরিমাণটাই হবে ওই অণুর ক্ষেত্রে কি, মোল সংখ্যা। তাহলে H2 হাইড্রোজেনের গ্যাসের আণবিক ভর কত, 2। তাহলে এখানে 2 গ্রাম হাইড্রোজেন অণুই হবে 1 মোল।
এখানে নাইট্রোজেন অণুর আণবিক ভর 20, তাহলে 28 গ্রাম নাইট্রোজেন হবে 1 মোল নাইট্রোজেন অণু। অক্সিজেন গ্যাস অণুর আণবিক ভর 32, তাহলে এটাকে গ্রাম এককে প্রকাশ করলে 32 গ্রাম অক্সিজেন অণু হবে 1 মোল অক্সিজেন অণু। এখানে আমরা দেখো আরও কয়েকটা যৌগের আমরা দেখব। দেখো কার্বন ডাইঅক্সাইড, এটা একটা অণু। তো কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা মোল সংখ্যা বের করতে চাই তাহলে অবশ্যই আমার এর আণবিক ভর লাগবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত আমরা এখানে বের করব। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, কার্বনের ছিল 12 প্লাস অক্সিজেনেরটা লিখেছি 16, অক্সিজেন আছে কয়টা? 2টা, 16 × 2 = 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তাহলে এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে যদি এই 44কে যদি গ্রাম এককে প্রকাশ করা যায় তাহলে পরিমাণটা কী হবে? পরিমাণটা হবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হবে কার্বন ডাইঅক্সাইডের 1 মোল। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড = 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এবং এই 1 মোলের ভিতরে অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যক কী থাকবে? কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে। তাহলে ক্লোরিন গ্যাসের আণবিক ভর 35.5 × 2। ক্লোরিন যখন ক্লোরিনের পারমাণবিক ভর ছিল 35.5, তো ক্লোরিন প্রকৃতিতে থাকে 2টা করে, এটা হচ্ছে ক্লোরিন অণু। তো ক্লোরিন অণুর আণবিক ভর হবে 35.5 × 2 অর্থাৎ 71। এই 71কে যদি গ্রাম এককে প্রকাশ করা যায় তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে, যে পরিমাণটা পাওয়া যাবে সেটা হচ্ছে 71 গ্রাম। তাহলে এই 71 গ্রাম ক্লোরিন মানে হলো 1 মোল ক্লোরিন। আবার এই 1 মোল ক্লোরিন অণুর মধ্যে আমরা জানি অণু হোক বা পরমাণু হোক তার ভিতরে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে এই যে 1 মোল ক্লোরিন অণু এর ভিতরে অবশ্যই কি আছে? অ্যাভোগাড্রো সংখ্যক ক্লোরিন অণু আছে, মানে এই সংখ্যক Cl2 অণু থাকবে, এই সংখ্যক Cl2 অণু থাকবে। তাহলে ক্লোরিন থাকবে কতগুলা? ক্লোরিন থাকবে এর দ্বিগুণ, ক্লোরিন পরমাণু থাকবে এর দ্বিগুণ। অ্যাভোগাড্রো সংখ্যক ক্লোরিন অণু মানে কি? Cl2 আছে। তাহলে আমাকে যদি বলে যে কতগুলো ক্লোরিন পরমাণু আছে, তাহলে একটি ক্লোরিন অণুতে পরমাণু থাকে 2টা করে। তাহলে এই 71 গ্রাম ক্লোরিন অণুতে তোমার ক্লোরিন পরমাণু থাকবে এই অ্যাভোগাড্রো সংখ্যক × 2, এতগুলো কি থাকবে? ক্লোরিন পরমাণু থাকবে। তো পানির আণবিক ভর কত? পানির ক্ষেত্রে পানির সংকেত হচ্ছে H2O। তো এর আণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেনের 1 আছে 2টা প্লাস, এটা প্লাস, অক্সিজেনের ক্ষেত্রে 16। তাহলে পানির আণবিক ভর হচ্ছে 18। এই 18কে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 18 গ্রাম। তাহলে 18 গ্রাম H2O অর্থাৎ পানি অণু হবে 1 মোল পানি অণু। আবার এই 1 মোলে কি থাকবে? অবশ্যই এই 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক এত সংখ্যক কি থাকবে? পানির অণু থাকবে। এবং এই প্রত্যেকটা পানির অণুতে আবার দেখো 2টা করে হাইড্রোজেন আছে, আবার 1টা করে অক্সিজেন আছে। তার মানে এই 18 গ্রাম পানির অণুতে বা 1 মোল পানির অণুতে এই সংখ্যক কী থাকবে? অক্সিজেন থাকবে এবং হাইড্রোজেন থাকবে এর দ্বিগুণ সংখ্যক। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা পানির অণুতে হাইড্রোজেন আছে 2টা করে। 1 মোল পানির অণুতে এত সংখ্যক কী থাকবে? পানির অণু থাকবে, এতগুলো পরমাণু না, কি থাকবে? অণু থাকবে। তাহলে যখন অণু থাকবে তো একটা অণুতে আবার হাইড্রোজেন আছে কয়টি করে? 2টা করে। তাহলে এতগুলো অণুতে হাইড্রোজেন থাকবে গুণ 2 করে। আচ্ছা, এবার আসো H2SO4 দেখো। তো H2SO4 এর ক্ষেত্রে এর আণবিক ভর আমরা বের করেছি যে এর আণবিক ভর হচ্ছে হাইড্রোজেন ছিল 1, 2টা করে, 2টা প্লাস সালফারের ক্ষেত্রে 32 প্লাস অক্সিজেন আছে 4টা, তাহলে 16 × 4 98। এটাকে গ্রাম এককে প্রকাশ করলে হয় 98 গ্রাম। তাহলে 98 গ্রাম সালফিউরিক হবে 1 মোল সালফিউরিক অ্যাসিড। আবার দেখো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে এর আণবিক ভর বের করেছি। সোডিয়ামের 23 আছে 2টা প্লাস কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের জন্য 16 আছে 3টা, তাহলে × 3 = হিসাব করলে হয় 106। এটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে হবে 106 গ্রাম। অর্থাৎ এই 106 গ্রাম মানে হচ্ছে সোডিয়াম কার্বনেটের 1 মোল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে যখন আমরা ভরের সাথে মোলের সম্পর্ক আমরা করব তখন প্রত্যেকটা অণু বা প্রত্যেক মৌল বা যৌগের ক্ষেত্রে তোমার মোল সংখ্যা হবে
ওই যে মৌল বা যৌগের যে আণবিক ভর তার গ্রাম পরিমাণ। এই জন্য আমরা আগের স্লাইডে বলে এসেছি যে অণুকে মোল সংখ্যাকে অনেক সময় গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর দ্বারা প্রকাশ করা হয়। মোলের পরমাণুর যে মোল তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর, এবং যে অণুর যে মোল তাকে বলা হয় গ্রাম আণবিক ভর। এবার আসো, তাহলে আমরা মোলের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দিয়ে বুঝলাম, একটা হচ্ছে সংখ্যা দিয়ে বুঝলাম। এবার আসো, আমরা এই মোলের সাথে আবার আয়তনেরও সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে। তো প্রমাণ তাপমাত্রাটিকে দেখো, প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস, এই 0 ডিগ্রি সেলসিয়াস আর একটা এককে প্রকাশ করা যায় কেলভিন এককে। কেলভিন এককে 0 ডিগ্রি সেলসিয়াস মিন হচ্ছে 273 কেলভিন। এবং প্রমাণ চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপটা কি 1 atm। তাহলে এই 1 atm চাপকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ তাপমাত্রা যদি 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস হয় এবং চাপ যদি 1 atm হয়, তাহলে যে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। দেখো আমরা এখানে ক্লোরিন গ্যাস এখানে বের করেছি, যে ক্লোরিন গ্যাস। তাহলে এই যে ক্লোরিন গ্যাস যদি 1 মোল হয় এবং সেটা যদি থাকে তোমার প্রমাণ তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 atm চাপে, তাহলে সেটার যে তোমার আয়তন, সেটার আয়তন হবে 22.4 লিটার। যখন বলেছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, এটা মিন করে যদি তাপমাত্রা ও চাপের পরিবর্তন হয়, তাহলে গ্যাসের যে আয়তনটা হবে সেই আয়তনটা কী হবে? পরিবর্তন হবে। এই যে 1 মোল গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা চাপে 22.4 লিটার, এটাকে অনেক সময় কি বলা হয়? মোলার আয়তন বলা হয়। এটাকে বলা হয় মোলার আয়তন। মোলার আয়তনটা কি? 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল এখানে গ্যাস হবে, 1 মোল গ্যাসের আয়তনকে কি বলে? মোলার আয়তন বলে। এবার আসো, আমরা যখন মোল সংখ্যা বুঝলাম, তখন আমরা মোল সংখ্যা কিভাবে বের করে আমরা সেটা শিখব। আমরা দু একটা প্রবলেম সলভ করে মোল সংখ্যা আমরা বোঝার চেষ্টা করব। দেখো এখানে দেওয়া আছে কি 64 গ্রাম অক্সিজেন অণু কত মোল? 64 গ্রাম অক্সিজেন অণু কত মোল? আচ্ছা, আমরা আগে এই ম্যাথটা করার আগে আমরা একটু বুঝি যে অক্সিজেনের তোমার ছিল, অক্সিজেনের পারমাণবিক ভর ছিল 16। তাহলে অক্সিজেন অণুতে অক্সিজেন আছে 2টি। তাহলে অক্সিজেনের যে অণু সেটার আণবিক ভর হলো 32। তার মানে আমরা এটা বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেন অণু হবে 1 মোল। 32 গ্রাম অক্সিজেন অণু হবে 1 মোল। দেখো আমরা সেটাই করেছি, যে আমরা জানি কি অক্সিজেনের আণবিক ভর কত? 32, 16 × 2। তাহলে অক্সিজেনের আণবিক ভর 32। আবার আমরা কি জানি যে এই 32 গ্রাম অক্সিজেন হলো 1 মোল। তাহলে 1 মোল অক্সিজেন ইকুয়াল টু কত? 32 গ্রাম। তাহলে আমরা যদি 32 গ্রাম মানে 1 মোল জানি, তাহলে আমরা 64 গ্রাম অক্সিজেন কত মোল সেটা আমরা বের করতে পারি। কিভাবে বের করব? দেখো আমরা ঐকিক নিয়মে বের করব যে 32 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু কত? 1 মোল। তাহলে 1 গ্রাম অক্সিজেন কত হবে? তাহলে এই 32টা ভাগ হয়ে যাবে। তাহলে 1 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 1/32 মোল। তাহলে এবার কি করব? 64 এর জন্য বের করব। তাহলে 64 গ্রাম অক্সিজেন যদি বের করতে যাই, তাহলে কি হবে? এখানে শুধু 64 গুণ হয়ে যাবে, তাই না, ঐকিক নিয়মের মতে। তাহলে 64 গ্রাম অক্সিজেন হবে 64 × 1/32। এটাকে ক্যালকুলেশন করলে আসে 2 মোল। তাহলে আমরা এখানে বুঝলাম 64 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 2 মোল অক্সিজেন অণু। দেখো আমরা এখানে কি করেছি, এই যে 1টা দেখো, এই 1টা হচ্ছে সূত্রের 1টা হচ্ছে যে ঐকিক নিয়মের যে 1 সেই 1। আর এখানে কি আছে দেখো, এই যে তোমার পরিমাণটা দেওয়া আছে, উপরে হচ্ছে এই পরিমাণটা এবং নিচে কি আছে দেখো তো, নিচে যে আণবিক ভরটা। তার মানে আমাদেরকে যদি কোনো অণু বা পরমাণুর একটা পরিমাণ দিয়ে বলে যে এর মোল সংখ্যা কত, আমরা যদি যতটুকু দিবে সেটাকে যদি তার পারমাণবিক ভর অথবা আণবিক ভর দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু কি হবে, তার যে মোল সংখ্যা সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোল সংখ্যা ইকুয়াল টু ভর। ভর মানে কি? ওই যে তোমার যতটুকু দেওয়া থাকবে সেটা হচ্ছে তার ভর, এবং তার পারমাণবিক ভর অথবা আণবিক ভর। যদি পরমাণু হয় তাহলে সেটা পারমাণবিক ভর হবে, আর যদি অণু হয় তাহলে সেটা হবে আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি যে মোল সংখ্যা ইকুয়াল টু ভর ডিভাইডেড
পারমাণবিক ভর। এই যে দেখো এখানে এটা হচ্ছে তার ভর, ওই যে তোমার যে অণু দেওয়া ছিল তার ভর, এবং নিচে আমরা ভাগ করেছি ওই যে তোমার অণু তার আণবিক ভর দ্বারা। তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু হয় ভর ডিভাইডেড পারমাণবিক ভর। এটাকে যদি আমরা সংকেতে প্রকাশ করি তাহলে এই মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন ইকুয়াল টু ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে ভর, ডাব্লিউ মানে হচ্ছে ভর, ডাব্লিউ মানে ভর। আর এই যে এম, এম মানে কি পারমাণবিক ভর, অথবা যদি অণু হয় এখানে কি হবে এটা আণবিক ভর। তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম, অর্থাৎ ভর ডিভাইডেড পারমাণবিক ভর অথবা আণবিক ভর। এবার আসো যে আমরা মোল সংখ্যা তিনভাবে শিখেছিলাম, একটা হচ্ছে গ্রাম দ্বারা, আর একটা সংখ্যা দ্বারা, আর একটা আয়তন দ্বারা। তো আমরা তিনভাবেই এর যে সূত্র এটা বের করার চেষ্টা করব। তো দ্বিতীয় প্রবলেমটা হলো 3.1 ইন্টু 10⁻23 অক্সিজেন ইকুয়াল টু কত মোল অক্সিজেন। তাহলে যখন কত মোল বললো আবার সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা যেটা আগে আমরা বুঝবো, আমরা জানি যে এক মোল যে কোনো কিছুতে, এক মোল যে কোনো পদার্থের পরমাণু বা অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। তাহলে এক মোল অক্সিজেন অণু মানে হবে 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন অণু। দেখো আমরা জানি এক মোল অক্সিজেন ইকুয়াল টু 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন অণু। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের চেয়েছি কি কত মোল। তাহলে আমরা লিখব যে 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন ইকুয়াল টু 1 মোল। তারপর ঐকিক নিয়মে একটা অক্সিজেন ইকুয়াল টু কত মোল, আবার এই সংখ্যার অক্সিজেন ইকুয়াল টু কত মোল আমরা সেটা বের করব। তাহলে আমরা বের করব, দেখো লিখেছি 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন ইকুয়াল টু 1 মোল। একটা ইকুয়াল টু কত হবে, এই যে 1 ডিভাইড এটা ভাগ হয়ে যাবে। আর 3.1 ইন্টু 10⁻23 এখানে এক লাইন স্কিপ করা হয়েছে, যে একটি অক্সিজেন ইকুয়াল টু কত মোল, একটি অক্সিজেন ইকুয়াল টু 1 ডিভাইডেড 6.02, এই যে 1 ডিভাইডেড 6.02 ইন্টু 10⁻23। আবার যখন আমরা 3.1 ইন্টু 10⁻23 এর জন্য বের করতে যাব, তখন আমরা কি করব, ওই যে এর সাথে এটা শুধু গুণ দিয়ে দেব, 1 ইন্টু 3.1 ইন্টু 10⁻23 ডিভাইডেড অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা এখানে কি করেছি, আমরা রেজাল্টটা দেখি, রেজাল্টটা হবে 0.51 মোল। তাহলে যখন আমাদের কোনো অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে তখন এবং আমাদের মোল সংখ্যা বের করতে বলে, তখন আমরা কি করি, দেখো ওই যে যেই সংখ্যাটা দেওয়া আছে এই দেওয়া সংখ্যাটাকে আমরা ভাগ করি কি দ্বারা, দেওয়া সংখ্যাটাকে ভাগ করি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা। তাহলে উপরে থাকে যে দেওয়া সংখ্যাটা সেই সংখ্যাটা, এবং নিচে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে মোল সংখ্যার আর একটা সূত্র হবে, উপরে থাকবে অণুর সংখ্যা, মানে এই যে তোমার যে অণু দেওয়া থাকবে সেই অণুর সংখ্যা, এবং নিচে হবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। মোল সংখ্যাকে মোলকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা, এবং এই যে বড় হাতের এন নিচে হবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। আরেকটি হচ্ছে আরেকটি প্রবলেম, 11.2 লিটার অ্যামোনিয়া ইকুয়াল টু কত মোল অ্যামোনিয়া। দেখো এখানে বলেছে মোল সংখ্যার সাথে তোমার আয়তনের সম্পর্ক চেয়েছে। তো মোল সংখ্যার সাথে আমরা আয়তনের সম্পর্ক যেটা জানি সেটা হচ্ছে এসটিপিতে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 atm চাপে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা বলতে পারি। তাহলে দেখো যে প্রমাণ অবস্থায় কি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 লিটার গ্যাসের আয়তন আমরা বের করব যে 1 ডিভাইডেড 22.4। তাহলে 22.4 লিটারের অ্যামোনিয়ার মোল সংখ্যা কত হবে, 1 মোল। 1 লিটার অ্যামোনিয়ার মোল সংখ্যা হবে 1 ডিভাইডেড 22.4 মোল, এবং 11.2 লিটার অ্যামোনিয়ার মোল হবে, শুধু গুণ করে দেব 1 ইন্টু 11.2 ডিভাইডেড 22.4 ইকুয়াল টু 0.5 মোল। তাহলে আমরা এখানে কি করেছি, এখানে তোমার যেই আয়তনটা দেওয়া ছিল সেই আয়তনটাকে আমরা ভাগ করেছি 22.4 দ্বারা। কারণ কি 22.4টা কি জন্য, কারণ হচ্ছে
প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যখন আমাদের আয়তন দেওয়া থাকবে এবং মোল সংখ্যা বের করতে বলবে, তখন আমাদের যেই আয়তনটা থাকবে সেই আয়তনটাকে আমরা যদি 22.4 দ্বারা ভাগ করে দিই তাহলে মোল সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সূত্রটা এভাবে লিখব যে মোল সংখ্যা ইকুয়াল টু হবে যখন আয়তন থাকবে আয়তন ডিভাইডেড 22.4, তাহলে n ইকুয়াল টু ভি ডিভাইডেড 22.4। আর এখানে যেটা মনে রাখতে হবে, এই যে ভিটা এটা অবশ্যই সবসময় লিটার এককে নিতে হবে, ml এককে নেওয়া যাবে না। তাহলে আমরা মোল সংখ্যার 3টা সূত্র পেয়ে গেলাম। 3টা সূত্র কী কী? একটা ছিল হচ্ছে পদার্থের যদি ভর দেওয়া থাকে তাহলে সেই ভর ডিভাইডেড আণবিক ভর দিলেই মোল সংখ্যা বের হয়ে যায়। যদি অণু দেওয়া থাকে, অণুর সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেই যে অণুর সংখ্যা সেই অণুর সংখ্যাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে তার মোল সংখ্যা পাওয়া যায়। আবার যদি আয়তন দেওয়া থাকে এবং বলা থাকে এসটিপিতে আয়তন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 atm চাপে তার আয়তন দেওয়া থাকে, তাহলে সেটাকে 22.4 দ্বারা ভাগ করে দিলেই তার মোল সংখ্যা পাওয়া যায়। আরেকটি সূত্র আছে, সেটা এখন একটু মনে রাখতে হবে, আমরা পরে বুঝবো এটা, যে মোল সংখ্যা ইকুয়াল টু মোলারিটি ইন্টু আয়তন। আমরা এখনও মোলারিটি বুঝিনি, তো মোলারিটি যখন বুঝবো তখন আমরা এই সূত্র দ্বারা বুঝবো। তাহলে আমরা এখানে 3টে সূত্র লিখে রেখেছি। একটা হচ্ছে কি n ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম, যেখানে কে মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ হচ্ছে ভরকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এই বড় হাতের এম, ক্যাপিটাল এম এটা হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। n ইকুয়াল টু n ডিভাইডেড নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটাকে আমরা বলবো নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই n মানে হচ্ছে অণুর সংখ্যা, আর নাম্বার অফ অ্যাভোগাড্রো তো আমরা এটা জানি 6.023 ইন্টু 10⁻23। তাহলে যখন আমরা আমাদের অণুর সংখ্যা দেওয়া থাকবে এবং মোল সংখ্যা বের করতে বলবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। যখন আমাদের ভর দেওয়া থাকবে, মোল সংখ্যা বের করতে বলবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর যখন আয়তন দেওয়া থাকবে এবং মোল সংখ্যা বের করতে বলবে এবং বলা থাকবে আয়তনটা প্রমাণ তাপমাত্রাও চাপে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, n ইকুয়াল টু ভি ডিভাইডেড 22.4, যেখানে ভি মানে হচ্ছে আয়তন, অবশ্যই কোন এককে হতে হবে, লিটার এককে হতে হবে। আর একটা সূত্র ছিল n ইকুয়াল টু মোল সংখ্যা ইকুয়াল টু মোলারিটি ইন্টু আয়তন, যেটা আমরা এখনও শিখিনি, আমরা এটা লিখে রেখেছি n ইকুয়াল টু এস ইন্টু ভি। তো ভি মানে তো আয়তন, আর এস মানে হচ্ছে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। চলো আমরা কয়েকটা এর প্রবলেম সলভ করে ফেলি। প্রথম প্রবলেমটা হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান? এটা বের করতে হলে অবশ্যই আমাদের প্রথমে যেটা লাগবে, আমাদের এইগুলো প্রবলেমে সবসময় কী লাগে, তার আণবিক ভর লাগে। যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, তাহলে ক্যালসিয়ামের জন্য ছিল 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেনের 16, আছে কয়টা? 3টা, 3 দ্বারা গুণ করে দিয়েছি, এটা যোগ করলে আসে 100। তাহলে এই 100কে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, ওই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হবে কত? 1 মোল। তাহলে 1 মোল ক্যালসিয়াম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 1 মোল। আবার আমরা জানি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা কী থাকবে? ক্যালসিয়াম কার্বনেট অণু থাকবে। এই জন্য এখন আমরা লিখেছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু থাকে 6.02 ইন্টু 10⁻23। এটা কোত্থেকে পেলাম? ওই যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর ছিল 100, তার মানে কি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 1 মোল। আবার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23টি ক্যালসিয়াম কার্বনেট অণু। তার মানে কি 100 গ্রাম মানে হচ্ছে এটা, 100 গ্রাম মানেই 1 মোল, আবার 1 মোল মানেই এই সংখ্যা। তার মানে আমরা বলতে পারবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু থাকবে এই সংখ্যাটি। তাহলে আমরা লিখেছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23টি ক্যালসিয়াম কার্বনেট অণু। তাহলে আমরা এবার সহজেই ঐকিক নিয়মে বের করব যে 1 গ্রামের জন্য কত থাকে, 10 গ্রামের জন্য কত থাকে। তাহলে 10 গ্রামের জন্য কত থাকবে, আমরা এটা কি করব, 10 গ্রামের জন্য ভাগ করে দিয়েছি 100 দ্বারা এবং গুণ করেছি 10 দ্বারা, গুণ করেছি 10 দ্বারা, ভাগ করেছি 100 দ্বারা। রেজাল্ট যেটা আসবে সেটা হবে 6.023 ইন্টু 10⁻2 ইন্টু 2টি ক্যালসিয়াম কার্বনেট অণু থাকবে। অর্থাৎ
10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে এতগুলো অণু থাকবে। আমরা চাইলে এটা বিকল্প নিয়মে করতে পারি। আমরা শুধু সূত্র দিয়েই আমরা এই ম্যাথটা করব। আগে আমরা বুঝি যে আমরা কোন কোন সূত্র ব্যবহার করব। দেখো এখানে কার কার সম্পর্ক চেয়েছে। 10 গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রাম অর্থাৎ ভর, তাহলে ভর কোন সূত্রের মধ্যে আছে? ভর আছে এই সূত্রের মধ্যে। এই সূত্রের মধ্যে ভর দেওয়া আছে। আবার কতটি অণু অর্থাৎ অণুর সংখ্যা চেয়েছে, তাহলে অণুর সংখ্যা আছে এই সূত্রের মধ্যে। তাহলে হচ্ছে আমাদের এই দুইটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আমরা আগে বুঝলাম যে আমরা কোন কোন সূত্র নেব। আমরা এই দুইটা সূত্র নেব। দেখো তাহলে বিকল্প আমাদের কোন সূত্র লাগবে? এই দুইটা সূত্র লাগবে। তাহলে দেখো n = n ডিভাইডেড নাম্বার অফ অ্যাভোগাড্রো, আবার n = W/m। তাহলে এখানে দেখো কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100, আর ক্যালসিয়াম কার্বনেটের দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে 10 গ্রাম, এবং আমাদের চেয়েছে কতটি অণু বিদ্যমান। তাহলে আমাদের এই যে n বড় হাতের n অর্থাৎ কতটি অণু, এটা চেয়েছে। তাহলে আমরা এখানে সমীকরণ থেকে আমরা আগে লিখেছি n ডিভাইডেড নাম্বার অফ অ্যাভোগাড্রো = W/m। তাহলে n = এই নাম্বার অফ অ্যাভোগাড্রো ওই পাশে গেলে, এই পাশে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হবে n = W/m ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে W ছিল 10 গ্রাম বসিয়েছি, m ছিল 100 গ্রাম বসিয়েছি, এবং নাম্বার অফ অ্যাভোগাড্রো মিন করে 6.023 ইন্টু 10⁻23t, এবং এটাকে ক্যালকুলেশন করলে ঠিক আগের মতো রেজাল্ট আসবে 6.023 ইন্টু 10⁻23t 10⁻22t ক্যালসিয়াম কার্বনেট অণু। তাহলে আমরা চাইলে দুইটা নিয়মের মধ্যে যে কোনো নিয়ম আমরা করতে পারবো। আরেকটি প্রবলেম সলভ করব যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। আমরা জানি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের এক মোলে তোমার আয়তন হয় 22.4 লিটার। আবার 22.4 লিটার মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোল। আবার আমরা জানি 1 মোলে সংখ্যা থাকে কতগুলো? 6.02 ইন্টু 10⁻23t সংখ্যা থাকে, অর্থাৎ এতগুলো অণু বা পরমাণু থাকে। তার মানে হচ্ছে যে 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের কতটি অণু থাকে সেটা বের করতে হলে অবশ্যই আমার জানা থাকা লাগবে যে কার্বন ডাইঅক্সাইডের কত লিটার 1 মোল। তাহলে আমরা জানি, দেখো এখানে দেওয়া আছে, দেখো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, তো প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার মানে হচ্ছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে হচ্ছে 1 মোল। আবার 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণু থাকবে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যক। এখান থেকে আমরা যদি 22.4 লিটারের কতগুলো অণু থাকে সেটা জানি, আমরা ঐকিক নিয়মে 1 লিটারে কতগুলো অণু আছে সেটা আমরা বের করতে পারবো। প্রথমে আমরা জানি কি যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আমরা এটাও জানি যে 1 মোল গ্যাসে অণু থাকে কতগুলো? 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে 22.4 লিটারে কতগুলো অণু থাকে সেটা আমরা জানি যে 22.4 লিটারে অণু থাকবে এই সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক। তো 22.4 লিটারে অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা যদি 22.4 লিটারেরটা জানি তাহলে আমরা 1 লিটারেরটাও আমরা বের করতে পারবো। কিভাবে? দেখো তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যকটি। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণু থাকবে কতগুলো? এটাকে শুধু আমরা 22.4 দ্বারা ভাগ করে দিলেই এখানে কতগুলো অণু থাকবে সেটা বের হয়ে যাবে। তাহলে ভাগ করলে এটা আসবে 2.69 ইন্টু 10⁻22t। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস অণু থাকবে কিভাবে আমরা বের করব? 22.4 লিটারে আমরা জানতাম যে অণু থাকবে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যক। যেহেতু 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আবার 1 মোল যে কোনো গ্যাসে বা যে কোনো অণুতে সংখ্যা থাকবে এতগুলো। এখান থেকে আমরা 1 লিটারটা বের করেছি। রেজাল্ট হবে 2.69 ইন্টু 10⁻22t। আমরা চাইলে এটা বিকল্প নিয়মে বের করতে পারবো। তো বিকল্প নিয়মে করতে হলে আমাদের দেখো কি দেওয়া আছে এখানে, যে এখানে আয়তন দেওয়া আছে। তাহলে আমাদের নিতে হবে n = V/22.4 এটা। আর একটা কি নিতে হবে? কতটি অণু থাকে। এই যে তোমার যে অণু দিয়ে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্র নেওয়া লাগবে।
তাহলে আমরা কোন সূত্র নেব দেখো, আমরা নিব হচ্ছে, আমরা জানি n ইকুয়াল টু n ডিভাইডেড na নাম্বার অফ অ্যাভোগাড্রো, আবার জানি মোল সংখ্যা ইকুয়াল টু v ডিভাইডেড 22.4। এখান থেকে আমরা দুইটা সমান লিখেছি এবং আমাদের যে চেয়েছে মান সেটা হচ্ছে কতটি অণু থাকে। তাহলে কতটি অণু মান হচ্ছে এই যে n, এই n এর মানটা চেয়েছে। তাহলে n এর মানটা যদি চাই আমরা এই নাম্বার অফ অ্যাভোগাড্রো এটাকে আমরা ওই পাশে পার করে দিয়েছি, এ পাশে ভাগ ছিল, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে v ডিভাইডেড 22.4 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে v এর মান ছিল কত, 1 লিটার, 1 লিটার। তাহলে v হচ্ছে 1 ডিভাইডেড 22.4 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো, এবং ক্যালকুলেশন করলে সেম একদম আগের মানটাই আসবে। তাহলে এখানেও আমরা n এর মান পাবো 2.69 ইন্টু 10⁻22টি কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে। আরেকটা আমরা সলভ করব, দেখো যে এখানে বলা আছে প্রমাণ অবস্থায় 5 লিটার CH4, এটা মানে হচ্ছে মিথেন, CH4 দ্বারা মিথেন গ্যাসকে বোঝায়, যে প্রমাণ অবস্থায় 5 লিটার CH4 গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। প্রমাণ অবস্থায় 5 লিটার CH4 গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, এটা আমরা কিভাবে বের করব। তাহলে দেখো একটা CH4 অণুতে তোমার 4টা করে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। তার মানে আমরা যদি আগে 5 লিটার মিথেন গ্যাস, এটা এই CH4 মিন করে মিথেন, তো 5 লিটার মিথেন গ্যাসে কতটি মিথেন অণু আছে এটা যদি আমরা বের করতে পারি, তারপর আমরা ওই যে আমরা যতগুলি পাবো সেটাকে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে হাইড্রোজেন পরমাণু বের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে 5 লিটার মিথেন গ্যাসে কতটি মিথেন অণু আছে এটা বের করা। তাহলে প্রথমে যেটা আমাদের লাগবে, যে আমরা জানি কি প্রমাণ অবস্থা, এটা যেহেতু গ্যাস তাহলে এর যে এক মোল হবে 22.4 লিটার। আবার 22.4 লিটারে কি থাকবে, 22.4 লিটারে এই মানে 1 মোল, তাহলে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যক কি থাকবে, মিথেন অণু থাকবে। তাহলে আমরা সেভাবেই করব যে 22.4 লিটারে মিথেন অণু আছে কতগুলো, অ্যাভোগাড্রোর সংখ্যকটি, অতএব 1 লিটারে কতগুলো আছে, 5 লিটারে কতগুলো আছে, দেখো বের করব এভাবে আমরা, যে আমরা জানি STPতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তার মানে হচ্ছে আবার 1 মোলে কি থাকে, আবার 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কতগুলো থাকবে, এই যে 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 22.4 লিটার মিথেন গ্যাসে অণু থাকে কতগুলো, 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে 1 লিটারে বের করব 1 লিটার মিথেন গ্যাসে কতগুলো অণু থাকবে, তাহলে 1 লিটার মিথেন গ্যাসে অণু থাকবে, এই যে ঐকিক নিয়মের জন্য এখানে 22.4 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে। এবার 5 লিটারের জন্য বের করব, শুধু 5 দ্বারা গুণ হয়ে যাবে, যে 5 লিটার মিথেন গ্যাসে অণু থাকে, তাহলে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড 22.4টি। এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা হলো 1.34 ইন্টু 10⁻23টি। এই যে সংখ্যাটা আমরা পেলাম, এটা পেলাম হচ্ছে 5 লিটার মিথেন গ্যাসে কতটি মিথেন অণু থাকে, কিন্তু আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমরা এবার কি লিখব, যে একটি মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু থেকে কয়টি, 4টি। একটি মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 4টি। তাহলে এতগুলো মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু থাকবে, এটা ইন্টু 4। এক অণু CH4 গ্যাসে হাইড্রোজেন পরমাণু থাকে 4টি, অতএব এই যে এত সংখ্যকটি মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু থাকবে কতগুলি, এতটি। তাহলে 1.34 ইন্টু 10⁻23 অণু মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু থাকে 4 ইন্টু এই সংখ্যাটি। তাহলে এটা যেই তোমার রেজাল্ট আসবে সেটা হলো 5.37 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু থাকবে 5 লিটার মিথেন গ্যাসে। এখানে আমরা আর একটা প্রবলেম সলভ করব, যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম H2 গ্যাসের আয়তন কত। প্রমাণ অবস্থায় 10 গ্রাম H2 গ্যাসের আয়তন কত। তাহলে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। আবার
এই যে H2 এর যে আণবিক ভর সেটাকে গ্রাম এককে প্রকাশ করলে এর কত গ্রাম 1 মোল হয় সেটাও আমরা পাবো। তাহলে H2 এর তোমার আণবিক ভর হবে হাইড্রোজেনের 1, তাহলে 1 × 2, তাহলে হবে 2। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে 1 মোল। 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে 1 মোল। আবার 1 মোল গ্যাসের আয়তন কত প্রমাণ অবস্থায়? 22.4 লিটার। তাহলে 1 মোলেরটা যদি আমরা পাই তাহলে আমরা এখানে কতটুকু আয়তন আছে সেটা আমরা বের করতে পারবো। চলো আমরা বের করে ফেলি যে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন হচ্ছে তোমার 1 মোল। আবার কি 1 মোল গ্যাসের আয়তন কখন? প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপ। তাহলে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আমরা বলতে পারি 1 মোল মানে কত? 2 গ্রাম। তাহলে 2 গ্রাম H2 গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা এখান থেকে 10 গ্রামেরটা পাবো, যে 1 গ্রামের জন্য কত হবে? 22.4 ডিভাইডেড 2, আর 10 গ্রামের জন্য শুধু 10 দ্বারা এখানে গুণ হয়ে যাবে। তাহলে 22.4 × 10 ডিভাইডেড 2 লিটার, এবং এটা রেজাল্ট আসবে ভাগ করলে 112 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় 10 গ্রাম H2 গ্যাসের আয়তন 112 লিটার। এখানে আমরা যেটা করেছি সেটা আমাদের হচ্ছে হাইড্রোজেনের 10 গ্রাম হাইড্রোজেনে তোমার কত গ্রাম থাকে সেটা বের করেছি, কত মোল থাকে সেটা বের করেছি। যে 2 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে কি 1 মোল। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন মানে যদি 1 মোল হয়, আবার আমরা জানি যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। তো 2 গ্রামের আয়তন যদি 22.4 লিটার হয়, আমরা ঐকিক নিয়মে বের করেছি যে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন এখানে কত? রেজাল্ট আসবে 112 লিটার। এবার আরেকটি প্রবলেম সলভ করব। 1 গ্রাম H2SO4 অণুতে কত অণু থাকে? এটাকে বলে সালফিউরিক বলে, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটা 1 গ্রাম, তাহলে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে কত অণু থাকে? তাহলে আমরা যদি সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এইটার আণবিক ভর বের করি, এবং আণবিক ভর বের করলে সেটা ওই যে তার আণবিক ভর সেটাকে গ্রামে প্রকাশ করলে হবে তার 1 মোল। আর তার 1 মোলে কতগুলো অণু থাকে সেটা আমরা জানবো, যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু সেটা আমরা জানি। তাহলে আমরা প্রথমেই সালফিউরিক অ্যাসিডের যেই আণবিক ভর সেটা বের করব, কারণ কি এখানে আমাদের গ্রাম এবং অণুর মধ্যে যে সম্পর্ক সেটা আমাদের লাগবে। যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1 আছে কয়টা? 2টা, 2 দ্বারা গুণ দিয়েছি। সালফারের পারমাণবিক ভর 32, তাহলে +32। অক্সিজেনের পারমাণবিক ভর 16 +16 আছে কয়টা? 4টা, তাহলে × 4। এটাকে যোগ করলে আসবে 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমরা পাবো 98 গ্রাম। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানেই 1 মোল সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড = 98 গ্রাম। আবার 1 মোল মানেই কত? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98 1 মোল। আবার 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে সেখানে। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকবে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.023 × 10⁻23টি কি থাকবে? অণু থাকবে। আমাদের চেয়েছে কি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত অণু থাকে। তাহলে আমরা জানি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে এত সংখ্যক অণু থাকবে। তাহলে 1 গ্রামে কত থাকবে, এবং এটা আমরা বের করব যে 1 গ্রামে কত থাকবে। তাহলে দেখো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কতগুলি? 6.023 × 10⁻23টি। তাহলে 1 গ্রামে শুধু আমরা কি করে দেব? এইটাকে 98 দ্বারা ভাগ করে দেব। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা 6.023 × 10⁻23 ডিভাইডেড এই যে 98 দ্বারা ভাগ করে দিয়েছি, আমাদের রেজাল্ট আসবে 6.14 × 10⁻21টি। এটাই ছিল যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত অণু থাকে, আমরা এটা বের করলাম। আমরা এটা চাইলে বিকল্প বের করতে পারি, যে শুধু সূত্র দিয়ে। এখানে আমাদের গ্রাম
গ্রাম অর্থাৎ ভর যে সূত্রের ভিতরে আছে, অর্থাৎ n ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম, ডাব্লিউ হচ্ছে ভর, এই সূত্র লাগবে। আবার কত অণু, n ইকুয়াল টু n ডিভাইডেড অ্যাভোগাড্রো সংখ্যা, ওই সূত্রটা লাগবে। তাহলে আমরা এখান থেকে আবার আমাদের কত অণু থাকে অর্থাৎ n এর মানটা এখানে চেয়েছে। দেখো যে আমরা জানি কি যে মোল সংখ্যা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম, এই ডাব্লিউ মানে হচ্ছে ভর, এম মানে হচ্ছে আণবিক ভর, এন মানে হচ্ছে কতগুলি অণু, অণুর সংখ্যা, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। আমাদের চেয়েছে হচ্ছে এইটার মান, চেয়েছে এই যে অণুর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা অণুর সংখ্যা এটা এই পাশে রাখবো, বাকিগুলো এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম ইন্টু, এটা এই পাশে ভাগ আকারে ছিল, এখানে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে দেখো ডাব্লিউ ছিল কত, 1 গ্রাম। তাহলে 1 গ্রাম, ডাব্লিউ মানে ভর, ভর ছিল 1 গ্রাম। তাহলে 1 ডিভাইডেড এম, এম হচ্ছে আণবিক ভর, তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, তো এখানে 98 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা ক্যালকুলেশন করলে আসবে 6.14 ইন্টু 10⁻21t, একদম সেম মান চলে আসবে। আমরা চাইলে এই নিয়মে করতে পারি অথবা এই নিয়মেও করতে পারি। আরেকটি প্রবলেম, 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? আমরা এখান থেকে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা আণবিক ভর বের করি, তাহলে আমরা বলতে পারবো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রাম 1 মোল। তাহলে 1 মোল ইকুয়াল টু যত গ্রাম, 0.1 মোল ইকুয়াল টু তত, ওখান থেকে আমরা বের করতে পারবো। দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে, সোডিয়ামের পারমাণবিক ভর 23 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 আর হাইড্রোজেনের 1, তাহলে 16 প্লাস 1 17। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 23 প্লাস হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, দুইটা যোগ করলে হয় 17। তাহলে 23 প্লাস 17 ইকুয়াল টু 14। এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের পারমাণবিক ভরটা একসাথে লেখা আছে, এই জন্য 17 লেখা আছে, অক্সিজেনের 16 এবং হাইড্রোজেনের 1। তাহলে 23 প্লাস 17 ইকুয়াল টু 40। তার মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 0.1 মোল কত হবে? শুধু 40-র সাথে কী করে দেবো, গুণ করে দেবো। যদি বলতো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা কী করতাম, 2 দ্বারা গুণ করতাম। এখানে চেয়েছে কি 0.1 মোল, তাহলে 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 40 ইন্টু 0.1, রেজাল্ট আসবে 4। তাহলে 4 গ্রাম, 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আমরা বিকল্প বের করতে পারি খুব সহজে, যে আমরা জানি কি এখানে কী কী দেওয়া আছে, মোল দেওয়া আছে আর ভরের সম্পর্ক সেটা চেয়েছে। তাহলে এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম, এই সূত্রটা নেব, কারণ এখানে মোল আছে এবং ভর আছে। তাহলে এখান থেকে এই এম মানে হচ্ছে তার আণবিক ভর, আমাদের চেয়েছে ভর কত, তাহলে ডাব্লিউ আমরা এই পাশে রাখবো আর বাকিগুলো অন্য পাশে পাঠিয়ে দেবো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, এন ইন্টু এমটা এই পাশে ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এন ইন্টু এম। এবার মানগুলো বসাবো, এন কত দেওয়া আছে 0.1 মোল, আর আণবিক ভর এখান থেকে বের করেছি 40। তাহলে 0.1 ইন্টু 40 ইকুয়াল 4 গ্রাম। দেখো আমরা ঐকিক নিয়মে আমাদের যে রেজাল্ট আসতেছে, সাথে সাথে আমাদের যদি সূত্র দিয়ে করি একদম সেম রেজাল্ট আসবে। দেখো এই কোশ্চেনটিতে বলেছে নাইট্রিক অ্যাসিডের একটি অণুর ভর নির্ণয় করো। নাইট্রিক অ্যাসিডের একটি অণুর ভর নির্ণয় করো। তাহলে আমরা যদি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করি, তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডের অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর পাব। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর যা, সেটাই অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। তাহলে সেখান থেকে আমরা একটি অণুর ভর সহজেই বের করতে পারবো। তার মানে প্রথমে আমাদের নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 প্লাস নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের 16 আছে 3টা ইন্টু 3 ইকুয়াল 63। আবার আমরা জানি কি 1 মোল, তাহলে এখান থেকে আমরা পেলাম যে 1 মোল নাইট্রিক অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3 ইকুয়াল টু 63 গ্রাম।
আবার 1 মোল নাইট্রিক অ্যাসিড মানে কতগুলি অ্যাভোগাড্রো সংখ্যক অণু 6.02 ইন্টু 10⁻23টি অণু। তাহলে আমরা লিখব যে 6.02 ইন্টু 10⁻23টি অণুর ভর কত গ্রাম? 63 গ্রাম। অতএব একটি অণুর ভর কত? 63 দ্বারা ভাগ করে দেব, 63কে এটা দ্বারা ভাগ করে দেব। দেখো নাইট্রিক অ্যাসিডের এতগুলি অণুর ভর 63 গ্রাম, অতএব একটি অণুর ভর 63 ডিভাইডেড অ্যাভোগাড্রো সংখ্যা। রেজাল্ট আসবে 1.05 ইন্টু 10⁻22 গ্রাম। আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর বের করো। তো কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর বের করতে বলেছে। আসো আপেক্ষিক আণবিক ভর জিনিসটা আসলে কি দেখো, আমরা যখন এই যে ধরো এই নাইট্রিক অ্যাসিড এটা আমরা কি বের করলাম? ভর বের করলাম, কিন্তু ভর বের করে দেখতে পেলাম এই যে 63 গ্রাম, এটা আসলে কিন্তু একটি নাইট্রিক অ্যাসিড অণুর ভর না, এটা আসলে ওই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা 1 মোলের ভর। এর ভর যে তোমার 63, এর ভর এটা হচ্ছে তোমার 1 মোলের ভর। তাহলে একটি অণুর ভর কত? একটি অণুর ভর এইটা। তার মানে আমরা যেই ভরটা বের করি, এখান থেকে আণবিক ভর বের করি, এটা আসলে একটি অণুর ভর নয়, এটা কতগুলো অণুর ভর? এগুলো ওই যে 1 মোলের ভর। তাহলে আমরা 1 মোলের ভর যেগুলো বের করি সেটার আরেকটি নাম হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। কারণ কি? এটা তার রিয়েল ভর না, তার রিয়েল ভর ছিল কোনটা? এটা হচ্ছে তার রিয়েল ভর। কিন্তু এরই মানটা যেহেতু একটু পেঁচালো, বলতে জটিল লাগে, এই জন্য আমরা এটার সহজ করার জন্য আমরা এই মানগুলো বলি, অর্থাৎ আমরা যে কোনো অণু বা পরমাণুর আপেক্ষিক ভরটাই বলি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর যদি বের করতে বলে তাহলে আমরা কি করব? আমরা সিম্পলি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর যেমন বের করতাম সেটাই আমরা বের করব, আর সেটাই কি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে কি করব দেখো, যে কার্বনের আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক এটা পারমাণবিক ভর হবে, কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 12। মানে আমরা কার্বনের যে পারমাণবিক ভরটা জানতাম সেটি আসলে তার আপেক্ষিক পারমাণবিক ভর। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16। তাহলে আণবিক ভর আমরা সিম্পলি বের করতে পারবো। অতএব কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর 12 প্লাস 16 ইন্টু 2। অক্সিজেন আছে 2টা, রেজাল্ট আসবে 12 প্লাস 32 এবং লাস্ট 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর 44। তাহলে এখানে লিখেছি কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর 44। এবার আসো C6H12O6, এই অণুটির নাম গ্লুকোজ, এটার নাম হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের 10টি অণুর হিসাব করো। 10টি অণু, এটা ভর হবে, এটা এর 10টি অণুর ভর হিসাব করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমে গ্লুকোজের আণবিক ভর বের করব। গ্লুকোজের আণবিক ভর কতগুলো অণুর ভর? গ্লুকোজের আণবিক ভরটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে এর আণবিক ভর, অতএব 10টি অণুর ভর আমরা ঐকিক নেমে বের করব। দেখো প্রথমে আমরা গ্লুকোজের আণবিক ভর বের করেছি। কার্বনের 12 আছে 6টা, হাইড্রোজেনের তোমার 1 আছে 12টা, প্লাস অক্সিজেনের 16 আছে 6টা, গুণ দিয়েছি, যোগ করলে আসে 180। তাহলে গ্লুকোজের আণবিক ভর 180। তাহলে এই 1 মোল গ্লুকোজ সমান কত? 1 মোল গ্লুকোজ অণু হচ্ছে 180 গ্রাম। আবার আমরা জানি 1 মোলে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত গ্রাম? 80 গ্রাম। এবার আমরা কি করব? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর 180 গ্রাম, তাহলে একটি অণুর ভর কত? 10টি অণুর ভর কত? দেখো 6.023 ইন্টু 10⁻23টি অণুর ভর 180 গ্রাম। একটি অণুর ভর কত হবে? 180কে ভাগ করব এই সংখ্যা দ্বারা। এবার 10টি অণুর ভর বের করব। তাহলে 10 দ্বারা, এখানে সিম্পলি 10 দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে 10টি অণুর ভর 180 ইন্টু 10 ডিভাইডেড অ্যাভোগাড্রো নাম্বার, এবং এটার রেজাল্ট আসবে 2.99 ইন্টু 10⁻21 গ্রাম, যা খুবই ছোট। তাহলে গ্লুকোজের, এটার নাম গ্লুকোজ, এই গ্লুকোজের 10টি অণুর ভর হচ্ছে 2.99 ইন্টু 10⁻21 গ্রাম। আমাদের লাস্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে SO3 সালফার ট্রাইঅক্সাইড যৌগের 12 গ্রামে কতটি অণু আছে? আমরা এটা খুব সহজেই বের করব যে সালফার ট্রাইঅক্সাইডের 12 গ্রামে কতটি অণু আছে।
সালফার ট্রাইঅডের আণবিক ভর বের করব, তাহলে সেই যে তোমার আণবিক ভর তার ভিতরে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, অতএব 12 গ্রামে কতটি অণু আছে সেটা আমরা সহজে বের করব ঐকিক নিয়মে। দেখো সালফার ট্রাইঅক্সাইডের আণবিক ভর কত, সালফারের জন্য ছিল সালফারের পারমাণবিক ভর 32 প্লাস অক্সিজেনের ভর 16 আছে হচ্ছে 3টা ইকুয়াল 80। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 80। তাহলে 80 গ্রামে আবার মানে 1 মোল, 80 গ্রামে 1 মোল, অর্থাৎ 1 মোল সালফার ট্রাইঅক্সাইড সমান 80 গ্রাম। আবার 1 মোল অণু থাকে কতগুলো, নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যকটি। তাহলে আমরা এখানে লিখব যে 80 গ্রামে অণু আছে এতগুলি, অতএব 1 গ্রামে কতগুলি আছে, 12 গ্রামে কতগুলি আছে। 80 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড যোগে অণুর সংখ্যা 6.023 × 10⁻23টি। তাহলে 1 গ্রামে সালফার ট্রাইঅক্সাইড যোগে অণুর সংখ্যা কত হবে, এটাকে আমরা ভাগ দেব 80 দ্বারা। এবার 12 গ্রামে কত হবে, এখানে শুধু 12 দ্বারা গুণ দিয়ে দেব। 12 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড যোগে অণুর সংখ্যা 6.023 × 10⁻23 × 12 80 এবং এটার রেজাল্ট আসবে 9.034 × 10⁻20 তাহলে 12 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড যোগে মোট এতগুলি অণু আছে। ফর ইউর প্র্যাকটিস এখানে 5টা প্রবলেম দেওয়া আছে। আগের প্রবলেমগুলো বুঝলে আশা করি এগুলো তোমরা সহজেই খুব উত্তর দিতে পারবে। তোমরা চাইলে এগুলো কমেন্ট বক্সে এগুলোর অ্যান্সারগুলো দিতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান।